এখন মনে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের দিকে নজর দিতে শুরু করেছেন। সম্প্রতি বাংলাদেশে কিছু বড় পরিবর্তন ঘটেছে। প্রথমত, যে রেজিম চেঞ্জ অপারেশন বাংলাদেশে পরিচালিত হয়েছিল তার আওতায় শেখ হাসিনার সরকারকে ক্ষমতা থেকে সরানো হয়েছিল, সেই পুরো অপারেশনের পেছনে যিনি ছিলেন অর্থাৎ ডোনাল্ড লুকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। অন্যদিকে আপনি যদি লক্ষ্য করেন, বাংলাদেশের রেজিম চেঞ্জ অপারেশন যেটি হওয়ার পর বিভিন্ন জায়গায় ফান্ডিংয়ের মতো বহু অপারেশন হওয়ার কথা ছিল, কিন্তু এখন সেই ফান্ডিং সংস্থা USAIDকেও ফ্রিজ করে দেওয়া হয়েছে। এখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি কি জানেন? তা হলো সম্প্রতি ডক্টর এস জয়শঙ্কর আমেরিকা সফর করেছিলেন, আর যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে বাংলাদেশে ইস্যুতে কোনো আলোচনা হয়েছে কিনা, তিনি বলেছিলেন যে হ্যাঁ, আলোচনা হয়েছে। তিনি আমেরিকার NSA এবং US সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিওর সাথেও আলোচনা করেছেন। এর অর্থ খুবই পরিষ্কার ছিল। যখন ডক্টর জয়শঙ্করের মতো একজন উচ্চ পর্যায়ের ব্যক্তি বলেন যে আলোচনা হয়েছে, এর মানে পুরো পরিকল্পনা ইতিমধ্যেই গৃহীত হয়েছে এবং ওপর থেকে নিচ পর্যন্ত সমস্ত অফিসিয়াল স্তরে কি করণীয় তা জানিয়ে দেওয়া হয়েছে। আপনারা যদি লক্ষ্য করেন, আমি আগের বাংলাদেশ সংক্রান্ত ভিডিওতে যা যা আলোচনা করেছিলাম তা বাংলাদেশে ধাপে ধাপে বাস্তবে পরিণত হচ্ছে। বন্ধুরা, এখানে প্রথমেই আমরা আমেরিকা স্টেট ডিপার্টমেন্টের ভূমিকা দেখি। প্রথমত, তারা সমস্ত ফান্ডিং বন্ধ করে দিয়েছে, যেমনটা আপনারা দেখতেই পাচ্ছেন। পাশাপাশি স্টেট ডিপার্টমেন্ট ডোনাল্ড লুরও মেয়াদকালও শেষ হয়ে গিয়েছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন, আপনি যদি US স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটেও যান তাহলে দেখতে পাবেন ডোনাল্ড লু, যিনি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ব্যুরো অফ সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়ান অ্যাফেয়ার্সের, তার কার্যকাল ছিল 15 সেপ্টেম্বর 2021 থেকে 17 জানুয়ারি 2025 পর্যন্ত। তবে এখন তার মেয়াদ শেষ হয়ে গেছে, আর এটি এখন পাকিস্তানের সংবাদেও শিরোনামে উঠে এসেছে, কারণ ইমরান খানও তার কারণেই সমস্যায় পড়েছিলেন। শুধু পাকিস্তান নয়, বাংলাদেশেও সাম্প্রতিক ঘটনাগুলির পেছনে ডোনাল্ড লুকেই বেশি দায় করা হয়। এখন এই ডোনাল্ড লু কে? তাকে কেনই বা এত গুরুত্ব দেওয়া হচ্ছে? বন্ধুরা, আসলে তাকে বলা হয় আমেরিকার রেজিম চেঞ্জ এক্সপার্ট, বিশেষ করে দক্ষিণ এশিয়ার জন্য। ভারতীয় উপমহাদেশে যা দক্ষিণ এশিয়া হিসেবেও পরিচিত, সেখানে আমেরিকার পক্ষ থেকে রেজিম চেঞ্জ অপারেশনের পরিচালনায় মূল দায়িত্বেই ছিলেন এই ব্যক্তি। তবে তার বিরুদ্ধে কিছু ভাইটাল অভিযোগও রয়েছে। এসব অপারেশন শুধুমাত্র আমেরিকা সরকারের জন্যই নয়, কিছু ব্যক্তিগত কর্পোরেটের স্বার্থ রক্ষার জন্যও তিনি করে থাকেন। তবে যেহেতু তিনি US গভর্নমেন্টের অধীনে কাজ করছেন, তাই এই রেজিম চেঞ্জ অপারেশন মার্কিন প্রশাসনের সহযোগিতায় চালানো হয়েছে। উদাহরণস্বরূপ আলবেনিয়ার কথা যদি আমি বলি, তাহলে 2013 থেকে 2018 সাল পর্যন্ত ডোনাল্ড লু আলবেনিয়ায় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। তখন 2017 সালে মার্কিন দূতাবাসের বিরুদ্ধে অভিযোগ ওঠে তারা ওপেন সোসাইটি ফাউন্ডেশনকে প্রমোট করার জন্য কাজ করছে। এখন ওপেন সোসাইটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জর্জ সোরোস, আর যাকে আপনি খুব ভালো করেই চেনেন, আর যাকে নিয়ে এখন বিশ্বব্যাপী নানা বিতর্ক রয়েছে। সম্প্রতি মিডিয়া রিপোর্টে প্রকাশ পেয়েছে যে OCCRP নামে একটি সংস্থার পেছনে জর্জ সোরোসের হাত রয়েছে এবং গত 10 বছরে US গভর্নমেন্ট OCCRPতে 50%-এরও বেশি ফান্ডিং করেছে। আপনি দেখতে পাবেন যে গত 10 বছরে US গভর্নমেন্ট OCCRPতে 50%-এরও বেশি ফান্ডিং প্রদান করেছে। এটি স্পষ্ট যে ডোনাল্ড লু এবং এই সংস্থাগুলির মধ্যে কোনো একটা হিডেন সম্পর্ক রয়েছে। এরপর যে দেশের নাম বলবো সেটি হলো পাকিস্তান। 2022 সালের এপ্রিল মাসে ইমরান খানের সরকার পতনের ঘটনার ঠিক 1 মাস আগে ডোনাল্ড লু পাকিস্তানে গিয়েছিলেন এবং একাধিক সরকারি কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। ইমরান খান ক্ষমতা হারানোর পর সরাসরি অভিযোগ করেছিলেন যে ডোনাল্ড লুই আমার সরকার পতনের জন্য দায়ী। তিনি আরও বলেন, এই মার্কিন কর্মকর্তার হস্তক্ষেপের কারণেই তাকে ক্ষমতা ছাড়তে হয়েছে। এখান থেকেই বোঝা যায় যে সাউথ এশিয়ায় আমেরিকার স্বার্থ রক্ষায় ডোনাল্ড লু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং বাংলাদেশেও সাম্প্রতিক ঘটনাগুলির পেছনে তার ভূমিকা আশ্চর্যের কিছু নয়। আপনারা দেখতে পাচ্ছেন, ইমরান খান সরাসরি অভিযোগ করেছিলেন যে US ডিপ্লোম্যাট ডোনাল্ড লু তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলেন, আর এখানে নাম এসেছে ডোনাল্ড লুরই। আমেরিকাতেও তাকে নিয়ে অনেক প্রশ্ন উঠেছে যে এই অপারেশন কিভাবে পরিচালিত হয়েছে এবং বাংলাদেশ নিয়েও ব্যাপক আলোচনা হয়েছে। যদি বাংলাদেশ প্রসঙ্গে বলি, তাহলে ডোনাল্ড লু শেখ হাসিনার সরকারের আমলে একাধিকবার আলোচনার জন্য সেখানে গিয়েছিলেন। শেখ হাসিনা নিজেও বলেছিলেন যে ডোনাল্ড লু বিরোধী দল BNP এবং খালিদা জিয়াকে সমর্থন দেওয়ার চেষ্টা করছেন এবং আমেরিকার রাজনীতিতে হস্তক্ষেপ করছেন। ডোনাল্ড লু বারবার বাংলাদেশ সফর করেছেন এবং শেষ পর্যন্ত রেজিম চেঞ্জ অপারেশনের মূল আর্কিটেক্ট হিসেবে তাকেই দায়ী করা হয়।
পরবর্তীতে তিনি বাংলাদেশ এসে মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাকে ব্যাপক সমর্থন দেন। এখানে আপনি দেখতে পাবেন ইউএস প্রতিনিধি দল মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছে এবং ভবিষ্যতে বাংলাদেশকে সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে। এই প্রতিনিধি দলে ডোনাল্ড লুইস ছিলেন সবথেকে সিনিয়র কর্মকর্তা। এরপর যে দেশের নাম না বললেই নয় সেটি হলো শ্রীলঙ্কা। শ্রীলঙ্কায় যখন রাজাপাকসে সরকারের পতন ঘটে তখনও বলা হয়েছিল যে এই অপারেশনের পেছনে ডোনাল্ড লুরই হাত রয়েছে। রাজাপাকসে ব্রাদার্সকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার আগে শ্রীলঙ্কার পাবলিকরা রাস্তায় নেমেছিল এবং ব্যাপক আন্দোলন হয়েছিল। এই আন্দোলনের পেছনেও ডোনাল্ড লুর ভূমিকা ছিল বলে দাবি করা হয়। আর ভারতের প্রসঙ্গেও আমরা সবাই জানি, কিছুদিন আগে একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে প্রকাশিত হয়েছিল যে রাহুল গান্ধী ও ডোনাল্ড লুর মধ্যে ওয়াশিংটনে একটি বৈঠক হয়েছিল। ইউএস এটিকে সাধারণ ডিপ্লোম্যাটিক সাক্ষাৎ বললেও বিশেষজ্ঞদের মতে এটি অন্য কিছুর ইঙ্গিত দিচ্ছে। ডোনাল্ড লু সবসময় বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কানেকশন খোঁজেন, খুঁজে বের করেন যে কোথায় দুর্বলতা রয়েছে এবং সেই ফাটলগুলিকে কাজে লাগিয়ে পরিস্থিতি তার পক্ষে আনতে চান। যখন সেই ফাটলটি বড় হয় তখনই হঠাৎ করে রেজিম চেঞ্জ করে ফেলা হয়। কিন্তু এখন এগুলি সবই ইতিহাস, কারণ তার অধ্যায় শেষ। ডোনাল্ড লুর কার্যকাল শেষ হয়েছে এবং তাকে কার্যত বিদায় জানানো হয়েছে। অন্যদিকে আমেরিকার ইউএসএইড কর্মসূচি বন্ধ করা নিয়ে নতুন ঘোষণা এনেছে। আমেরিকার উন্নয়ন সংস্থা ইউএসএইড বিশ্বব্যাপী তাদের কার্যক্রম বন্ধ করার ঘোষণা দিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের এক্সিকিউটিভ অর্ডার অনুযায়ী শুধুমাত্র ইসরায়েল ও ইজিপ্টেই এই কার্যক্রম চলবে। এখন বাংলাদেশ প্রসঙ্গে যদি বলি, তাহলে ট্রাম্পের এক্সিকিউটিভ আদেশ অনুযায়ী 25শে জানুয়ারি 2025-এর মধ্যেই ইউএসএইডের সমস্ত কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইমিডিয়েট স্টপ ওয়ার্ক অর্ডার, অর্থাৎ বাংলাদেশে ইউএসএইডের কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করা রয়েছে এবং সেটি শুরুও হয়ে গেছে। এটি হচ্ছে সেই অফিসিয়াল অর্ডার যেটিকে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আপনারা জানেন কিনা জানি না, তবে 2023 সালে ইউএসএইডের বাজেট ছিল $72 বিলিয়ন। ক্যান ইউ ইমাজিন? এটি একটি বিশাল অঙ্কের অর্থ যা বড় বড় দেশগুলির রাজনৈতিক কাঠামোকে কাঁপিয়ে দিতে পারে। আপনি যদি লক্ষ্য করেন 1970 দশকের মাঝামাঝি থেকে ইউএসএইডের বাজেট কিভাবে ধাপে ধাপে বৃদ্ধি পেয়েছে এবং এখন এটি $72 বিলিয়ন কেও অতিক্রম করেছে। বাংলাদেশেও ইউএসএইডের একটি বিশাল ভূমিকা ছিল, বিশেষ করে রেজিম চেঞ্জ অপারেশনে। আপনারা দেখতে পাচ্ছেন ইউএসএইডের প্রধান কর্মকর্তা মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। আর সেই আলোচনায় তো তিনি এমনও বলেছিলেন যে কোনো রকম সাহায্যের প্রয়োজন হলে তারা সাহায্য করবে। যাতায়াত, পাওয়ার, জাস্টিস এবং যে কোনো ক্ষেত্রে তারা ইউনূসের পাশে থাকবে। বন্ধুরা, ইউএসএইড কেবলমাত্র একটি উন্নয়ন সহায়তাই দেয়নি, বরং বিভিন্ন এনজিওতেও ফান্ডিং করেছে এবং এই অর্থই পরে বিভিন্ন ছাত্র আন্দোলন ও বিক্ষোভের পেছনে ব্যবহৃত হয়েছে। এমনকি কিছু শিক্ষা প্রতিষ্ঠানেও তারা আর্থিক সহায়তা দিয়েছে, যেখান থেকে পরবর্তীতে ছাত্র আন্দোলন সংগঠিত হয়েছে। এখন ইউএসএইডের প্রকৃত কাজটি ঠিক কি? ইউএসএইড বছরের পর বছর মার্কিন স্টেট ডিপার্টমেন্টের সঙ্গে কাজ করে আসছে এবং অনেকে এমনটাও দাবি করেন যে তারা ডোনাল্ড লুর জন্য দক্ষিণ এশিয়ায় কার্যক্রম পরিচালনা করত। আপনাদেরকে আরও একটি কথা জানিয়ে রাখি, ইউএসএইডের সম্পর্কে ইন্টারনেটে বহু তথ্য রয়েছে। সেখানে বলা হয়েছে যে সিআইএ কর্মকর্তারাও সেখানে কাজ করেন। এটি নতুন কিছু নয়, কিন্তু মোদ্দা কথা হলো যে ইউএসএইড বিভিন্ন দেশে রেজিম চেঞ্জ অপারেশনের সঙ্গে জড়িত। কিছু উল্লেখযোগ্য উদাহরণ হলো কিউবা। ইউএসএইড কিউবায়ও একটি বড় রকমের রেজিম চেঞ্জ অপারেশন চালিয়েছিল। তারপর হলো ভেনেজুয়েলা। 2019 সালে ইউএসএইড ভেনেজুয়েলার বিরোধী দলকে সাহায্য করার জন্য কন্ট্রোভার্সিয়াল সাহায্য পাঠিয়েছিল, যেটি পরে গিয়ে বোঝা যায় যে সেই কন্ট্রোভার্সিয়াল হেল্প আসলে সরকার অভ্যুত্থানের চেষ্টার জন্যই পাঠানো হয়েছিল। এরপর হলো জর্জিয়া। 2023 সালে জর্জিয়া সরকার প্রকাশ্যে অভিযোগ করেছিল যে যুক্তরাষ্ট্র তাদের সরকারের বিরুদ্ধে অভ্যুত্থানের চেষ্টা করছে, কারণ জর্জিয়া প্রো রাশিয়া নীতিতে চলছিল। এরপর হলো মিয়ানমার। সামরিক অভ্যুত্থানের পর ইউএসএইড $42 মিলিয়ন অনুদান দিয়েছিল, যা বিভিন্ন আন্দোলনে ব্যবহৃত হয়েছিল। আর এখনকার দিনে তো সব থেকে বড় উদাহরণ হলো বাংলাদেশ। বাংলাদেশে ঠিক একই রকম কার্যক্রম করা হয়েছিল। ইউএসএইড বিভিন্ন খাতে ফান্ডিং দিয়ে শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে একটি পরিবেশ তৈরি করেছিল। তবে বন্ধুরা, এখন আমেরিকার ইন্টারভেনশনিস্ট পলিসি নিয়েও প্রশ্ন উঠেছে এবং ইউএসএইডও মার্কিন স্টেট ডিপার্টমেন্টকে একে একে দুর্বল করা হচ্ছে। বাংলাদেশ প্রসঙ্গে যদি আরও বলি, তাহলে এখনও পর্যন্ত ঢাকায় আমেরিকান দূতাবাসে কোনো বড় পরিবর্তন হয়নি। আর নতুন ইউএস এম্বাসি সম্প্রতি 11 জানুয়ারি 2025-এ দায়িত্ব গ্রহণ করেছেন, যার অর্থ ট্রাম্প এর ওপরে বিশেষ নজর দেবেন।
ট্রাম্প নিশ্চিতভাবেই তার নিজের লক্ষ্যে বসাবেন এবং একে একে বিভিন্ন এমবাসির বিভিন্ন পদে পরিবর্তন আনা হবে। তবে এখানেই শেষ নয়। আপনারা যদি লক্ষ্য করেন, ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে ন্যাশনাল ইন্টেলিজেন্স ডিরেক্টর হিসেবে তুলসী গ্যাবার্ডের নাম কিন্তু উঠে এসেছে। একবার যদি তুলসী গ্যাবার্ড এই পদে আসেন, তাহলে গোটা নীতিগত চিত্রই পরিবর্তিত হবে। ইন্টেলিজেন্স ব্রিফিং একটি নতুন দৃষ্টিকোণ থেকে তৈরি হবে এবং নতুন দৃষ্টিভঙ্গিতে তাকে এগিয়ে নিয়ে যাওয়া হবে। ইতিমধ্যেই তো ডোনাল্ড ট্রাম্প জুনিয়র, যিনি ডোনাল্ড ট্রাম্পের ছেলে, তিনি বলেছেন যদি কোনো রিপাবলিকান সেনেটর তুলসী গ্যাবার্ডের বিরুদ্ধে ভোট দেয়, তবে তারা ডিপ স্টেট থেকে মুক্তি পাবেন না। বলতে পারেন যে এটি সরাসরি একটি হুমকি ছিল। এখন এটি পরিষ্কার যে ডিপ স্টেটের বিরুদ্ধে বড় কিছু পরিকল্পনা করা হচ্ছে এবং তুলসী গ্যাবার্ড এতে মুখ্য ভূমিকা পালন করবেন। এখনও অনেক কিছু বাকি বন্ধুরা। ট্রাম্পের ক্ষমতায় ফেরার পর যা ঘটতে চলেছে তা শুধুমাত্র একটি সূচনা। বাংলাদেশ থেকে শুরু করে গোটা দক্ষিণ এশিয়ায় আগামী দিনে বড় ঝড় আসতে চলেছে। ইউএস স্টেট ডিপার্টমেন্ট এবং ইউএস এইডের মতো প্রতিষ্ঠানগুলিকে একে একে দুর্বল করা হচ্ছে, আর তুলসী গ্যাবার্ডের আশা মানেই সেটি ডিপ স্টেটের এগেইনস্টেই যাবে। ট্রাম্পের নতুন প্রশাসনের কৌশল, তার ভবিষ্যৎ প্ল্যানিং এবং সাউথ এশিয়ার জিওপলিটিক্যাল পরিস্থিতির ওপর নজর রাখতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন। আর যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন। বন্ধুরা, খেলা এখনো শুরু হয়নি, সবথেকে বড় ধাক্কাটা আসতে এখনো বাকি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।